জিওএডু অনলাইন ক্লাস চ্যানেলে তোমাদের আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। সেই আলোচনার টপিকটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। আশা করি বুঝতে পারছো কিনা একবার ভালো করে দেখে নাও। ছবিগুলো দেখো, আমি দেখাচ্ছি ছবিগুলো। তোমরা গেস করো যে ক্লাসটা কি নিয়ে হতে চলেছে। দেখো দ্বিতীয় ছবিটা, তৃতীয় ছবি, কি আমরা দেখতে পাচ্ছি যে একটা জ্বলন্ত পাহাড়, পাহাড়ের উপরে আগুন লেগে গেছে, ঠিক তাই না? এবার আমরা দেখব যে আসলে আমরা কি নিয়ে পড়াশুনো করব, বা আজকের টপিকটা আমাদের কি হতে চলেছে। অনেকে হয়তো বুঝতে পারছো। তো এই পাহাড়ের উপরে আগুন লাগা যে ঘটনা, সে আগুন লাগা ঘটনাটা কি সেটা আমরা এখন দেখব। আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে অগ্ন্যুৎপাত কি, অগ্ন্যুৎপাতের ধরন এবং অগ্ন্যুৎপাতের কারণ। প্রথমে আমরা যে ছবিটা দেখলাম আবার একবার দেখো। আমরা প্রথমেই জানব যে অগ্ন্যুৎপাত বা আগ্নেয়োচ্ছ্বাস বা ভলকানোসিটি এটা কি। আমরা যে পাহাড়টা দেখছি, এই পাহাড়টার উপরে আগুন আছে। এই পাহাড়টার উপরে আগুন আমরা দেখতে পাচ্ছি। এটা কেন হলো? আর সেই কেনটার উত্তর হচ্ছে এই আগ্নেয়গিরি, আমরা যেটা নিয়ে আজকে আলোচনা করব। তাহলে অগ্ন্যুৎপাত কি আমরা সেটা এখন জানব। আমরা পাহাড় দেখছি, পাহাড়ের উপর আগুন জ্বলছে এবং সেখান থেকে কিছু যেন গলা গলা জিনিস বেরিয়ে আসছে এবং একদম নদীর মতো চলে যাচ্ছে। প্রত্যেকটা ছবিতে দেখতে পাচ্ছ গলা কিছু যেন একটা বেরিয়ে আসছে এই পাহাড় থেকে। এখন আমরা এটাই জানবো যে এই গলা জিনিসগুলো কি। ভূ অভ্যন্তর থেকে যখন গলিত পদার্থ, আমরা আগেই পড়েছি যে ভূ অভ্যন্তরে আমাদের ভূত্বকের নিচে গুরুমণ্ডল আছে। গুরুমণ্ডলের যে পদার্থগুলো আছে সেগুলো সান্দ্র তরল বা তরল অবস্থায় আছে। সেই তরল পদার্থ ভূপৃষ্ঠ, ভূত্বক, ভূত্বক এবং তার নিচে আছে গুরুমণ্ডল। এই গুরুমণ্ডলে যে পদার্থগুলো আছে, অর্থাৎ আমাদের ভূগর্ভে যে পদার্থগুলো আছে, সেই পদার্থগুলো যখন কোনো একটা দুর্বল ফাটল দিয়ে বাইরে বেরিয়ে আসে, বাইরে বেরিয়ে আসে এবং এই ধরনের ভূমিরূপ গঠন করে। এই ধরনের ত্রিভুজাকার বা পিরামিড আকার যে ভূমিরূপটা গঠন করছে পর্বতের মতো, অর্থাৎ পর্বত, এবং তার উপরে এই জ্বলন্ত যে উপাদানগুলো বেরিয়ে আসছে, এই সমগ্র অংশটাকে বলা হয় আগ্নেয়গিরি। এবং এই যে ভিতর থেকে ম্যাগমা, যেটা তরল পদার্থ বেরিয়ে আসছে, এই তরল পদার্থটা এই নলপথে বেরিয়ে এসে উপরে সঞ্চয় করছে। এটাকে বলা হচ্ছে আগ্নেয়োচ্ছ্বাস। আগুন বেরোচ্ছে, তার সঙ্গে বিভিন্ন রকম লাভা, লাভার মধ্যে জলীয় বাষ্প, বিভিন্ন উপাদান, সালফার, বরিক অ্যাসিড ইত্যাদি বিভিন্ন উপাদান এই ভূগর্ভস্থ থেকে বেরিয়ে আসছে এবং ভূপৃষ্ঠের উপরে সঞ্চয় করছে। এই যে টোটাল প্রক্রিয়াটা, ভূ অভ্যন্তর থেকে লাভা বেরিয়ে আসছে, অর্থাৎ ম্যাগমা বাইরে বেরিয়ে এসে লাভাতে রূপান্তরিত হচ্ছে, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে আগ্নেয়োচ্ছ্বাস। এবার এই আগ্নেয়োচ্ছ্বাস আমরা দেখব যে এই যে লাভা গুরুমণ্ডল থেকে বেরিয়ে আসছে, গুরুমণ্ডল থেকে যে লাভাটা বেরিয়ে আসছে, এটা দুরকম ভাবে বেরিয়ে আসছে। সেই প্রক্রিয়াটা আমরা দেখব। প্রকারভেদ, আগ্নেয়োচ্ছ্বাসের ভলকানিসিটির প্রকারভেদ। এই প্রকারভেদ হচ্ছে দুরকম। অর্থাৎ গর্ভ থেকে যে লাভাটা গুরুমণ্ডল থেকে ভূত্বক ভেদ করে বেরিয়ে আসছে, এটা দুই প্রকারের। কি কি? একটা হচ্ছে এই যে দেখো ভূপৃষ্ঠ, আর এই যে গুরুমণ্ডল,
এই গুরুমণ্ডল থেকে লাভা অর্থাৎ ম্যাগমা, এই গুরুমণ্ডল থেকে ম্যাগমা যখন একদম বেরিয়ে বাইরে এসে অবস্থান করছে এবং পর্বতের মতো ভূমিরূপ তৈরি করছে, আগ্নেয় পর্বতের, যেটা আমরা ছবিতে দেখতে পেলাম, সেই যে ভূমিরূপ এবং সেই যে অবস্থা, সেটাকে বলা হচ্ছে অগ্ন্যুৎপাত বা ভলক্যানিক ইরুপশন। বোঝা গেল? দ্বিতীয় যেটা আগ্নেয় উদ্ভেদ, ইগনাস ইন্ট্রুশন, এটা হচ্ছে কি, এই ম্যাগমাটা বাইরে বেরিয়ে আসতে পারছে না, বাইরে না বেরিয়ে আসতে পেরে এই ভূ অভ্যন্তরের মধ্যে কোনো না ভাবে সঞ্চয় হয়ে যাচ্ছে। এই ভূ অভ্যন্তরে এই লাভাটা অর্থাৎ ম্যাগমাটা এসে সঞ্চয় হয়ে যাচ্ছে। এই সঞ্চিত অবস্থাটাকে বলা হচ্ছে আগ্নেয় উদ্ভেদ। তাহলে আগ্নেয়গিরি বা অগ্ন্যুদ্গম বা ভলক্যানিসিটি, এটাকে দুই প্রকারে ভাগ করা হয়, দুই ধরন অনুযায়ী। একটা হলো অগ্ন্যুৎপাত, যেটা বাইরে বেরিয়ে আসছে, যেটা আমরা ভূপৃষ্ঠের উপরে দেখতে পাচ্ছি সেটা, এবং আর একটা যেটা আমরা ভূপৃষ্ঠের উপরে দেখতে পাচ্ছি না, ওটা ভূ অভ্যন্তরের ভূত্বকের মধ্যেই এটা সঞ্চয় হয়ে যাচ্ছে। তাহলে একটা হচ্ছে অগ্ন্যুৎপাত, ভলক্যানিক ইরুপশন, এবং আর একটা হচ্ছে আগ্নেয় উদ্ভেদ বা ইগনাস ইন্ট্রুশন। বোঝা গেল দুটো ধরন। আগ্নেয়গিরি নিয়ে যত প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আলোচনা করব, এই ভিডিওগুলো পরপর আনবো, এবং আগ্নেয়গিরি সংক্রান্ত সমস্ত বিষয় আমি সহজ ভাষায় একদম সুন্দর করে তুলে ধরার চেষ্টা করব। তোমরা শুধু ভিডিওগুলো ভালো করে মন দিয়ে দেখবে, তাহলে বুঝতে পারবে। তাহলে এটা প্রকারভেদ হলো। এবার চলে আসি আমরা আগ্নেয়োচ্ছ্বাসের কারণ। এই যে আমরা বলে দিলাম যে ভূ অভ্যন্তর থেকে লাভা ম্যাগমা বাইরে বেরিয়ে চলে আসছে, তো এই যে বাইরে বেরিয়ে আসছে, এটা তো কোনো কারণ আছে, কোনো কারণ ছাড়া তো কোনো কিছু ঘটে না। পৃথিবীতে প্রত্যেকটা জিনিস তো কোনো কারণ ছাড়া ঘটে, কারণ ছাড়া তো কোনো জিনিস ঘটে না এরকম তো নয়। তাহলে এই আগ্নেয়োচ্ছ্বাস হওয়ার কিছু কারণ আছে, সেই কারণগুলো আমরা প্রত্যেকটা ভালো করে জানব, একদম সহজ ভাষায় জানব। প্রথম কারণ বলা হয়েছে ভূ অভ্যন্তরে আলোড়নের প্রভাবে ভূত্বকে দুর্বল ফাটল সৃষ্টি হয়। ভূ অভ্যন্তরে ভূ আলোড়ন প্রভাবে ভূত্বকে, আমরা ভূত্বক জানছি, ভূত্বক কোনটা, ভূত্বকের নিচে গুরুমণ্ডল আছে, আমি বললাম যেখানে ম্যাগমা আছে, এটা ভূত্বক। তাহলে এই ভূত্বকের ভূ আলোড়নের প্রভাবে দুর্বল ফাটল সৃষ্টি হয় এবং সেখান থেকে এই ম্যাগমা বেরিয়ে আসে। এটা দুইভাবে হয়, একটা হচ্ছে সংনমন আর একটা পীড়ন বা টান। কি ভাবে? ধরো ভূ আলোড়ন হলো, কোথাও দেখা গেল ভূ আলোড়নটা চাপ সৃষ্টি হলো, দুই দিক থেকে চাপ হলো, দুই দিকে চাপ হওয়ার ফলে একটা ফাটল সৃষ্টি হচ্ছে, চাপ হয়ে উপরের অংশটা ভাঁজ হয়ে গেল এবং এখানে ফাটল তৈরি হলো। তাহলে সংনমন হলো, কম্প্রেশন হলো। আর পীড়ন, পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, টান হচ্ছে, এদিকে টানছে, এদিকে টানছে, এই টানের ফলে এখানে ফাটল সৃষ্টি হলো। তার ফলেও কিন্তু এই যে এই দুই ধরনের ক্ষেত্রে আমরা ফাটল দেখতে পাচ্ছি। আর এই ফাটলের জন্য ভূত্বক দুর্বল হয়ে যাচ্ছে, আর দুর্বল হওয়ার জন্য এই ম্যাগমা সহজে বাইরে বেরিয়ে আসছে, এবং তার ফলে আমরা আগ্নেয়োচ্ছ্বাস দেখতে পাচ্ছি এবং আগ্নেয়গিরি আমরা দেখতে পাই। তাহলে প্রথম কারণটা পরিষ্কার হলো। এবার চলে আসি আমরা দ্বিতীয় কারণে। দ্বিতীয় কারণ বলা হয়েছে ভূ অভ্যন্তরীণ উষ্ণতা বৃদ্ধি। ভূ অভ্যন্তরের মধ্যে বিভিন্ন উপাদান আছে, আছে তো, এই ম্যাগমার মধ্যে বিভিন্ন উপাদান আছে। এই বিভিন্ন উপাদানের মধ্যে যখন রাসায়নিক বিক্রিয়া হয়ে যায়, তখন এখানে উষ্ণতা বেড়ে যায়। এই উষ্ণতা বাড়ার জন্য কি হয়? উষ্ণতা বাড়ার জন্য
এই আশেপাশের যে ভূত্বকগুলো আছে তাদেরকেও গলিয়ে দেয়। এই গলিয়ে দেওয়ার জন্য এর পরিমাণটাও বেড়ে যায়, আর এই পরিমাণ বেড়ে যাওয়ার জন্য সেখানে অগ্ন্যুৎগম বা ভলকানিসিটি হয়ে থাকে। তাহলে আশা করি দ্বিতীয় কারণটা বুঝতে পারলে। তৃতীয় কারণ বাষ্পচাপ। ঠিক একই এই উষ্ণতার সঙ্গে জড়িত বাষ্পচাপ। এই ম্যাগমার মধ্যে বাষ্প যদি থেকে থাকে, বাষ্প তো থাকেই, সেই বাষ্প যখন অতিরিক্ত হয়ে যায়, সে অতিরিক্ত বাষ্প সবসময় বাইরে বেরিয়ে আসার চেষ্টা করবে, আর সেই বেরিয়ে আসার ফলে ভূত্বকের মধ্যে ফাটল সৃষ্টি করবে, আর ফাটল সৃষ্টি হওয়া মানেই সেখান থেকে ম্যাগমা বাইরে বেরিয়ে আসবে লাভা রূপে, এবং সেখানে আগ্নেয়গিরি তৈরি হবে। পরবর্তী ভূগর্ভস্থ তপ্তবিন্দু। এই ভূগর্ভস্থ তপ্তবিন্দু, এটা মানে হচ্ছে এইখানে লেখা আছে দেখো হটস্পট। আমরা জানি যে এই ভূত্বক আছে, এই ভূত্বকের নিচে গুরুমণ্ডল আছে, গুরুমণ্ডল। এই গুরুমণ্ডলের মধ্যে বিভিন্ন জায়গা আছে, প্রায় পৃথিবীতে 20 থেকে 21টা হটস্পট বা তপ্তবিন্দু আছে। এরা কোনো প্লেট বা কোনো কিছু বাউন্ডারি নয়, কিন্তু এই 20 থেকে 21টা হটস্পট আছে, অর্থাৎ তপ্তবিন্দু আছে। খুব গরম, উত্তপ্ত, আশেপাশের এলাকা থেকে এই অঞ্চলগুলো উত্তপ্ত। এইরকম প্রায় 20 থেকে 21টা তপ্তবিন্দু আছে। এই তপ্তবিন্দুগুলো কি হয়? এই তপ্তবিন্দুগুলো যেহেতু উষ্ণ, সেহেতু আশেপাশের সমস্ত ভূত্বকের অংশ এবং সমস্ত কিছু উত্তপ্ত করে রাখে এবং গলিত করে রাখে, দুর্বল করে দেয়, এই ভূত্বকটাকে দুর্বল করে রাখে। এইগুলোর ফলেও কিন্তু এই আগ্নেয়গিরি বা অগ্ন্যুচ্ছ্বাস হয়ে থাকে বা ভলকানিসিটি হয়ে থাকে। তাহলে এই তপ্তবিন্দু হলো একটা কারণ। এবার আমরা চলে এলাম 5 নাম্বার কারণে, যে কারণটাকে বলা হয়েছে ভূত্বকীয় পাতের সঞ্চালন। ভূত্বকীয় পাতের সঞ্চালন, এই পাত অর্থাৎ প্লেট টেকটনিক। প্লেট টেকটনিক চ্যাপ্টারে আমরা এই ভূত্বকীয় পাত সম্পর্কে জেনেছি বা ধারণা পেয়েছি। এই ভূত্বকীয় পাত 3 ধরনের আছে। একটা হচ্ছে প্রতিসারী পাত, একটা অভিসারী পাত, এবং একটা হচ্ছে নিরপেক্ষ পাত। ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারি, কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি এবং নিউট্রাল প্লেট বাউন্ডারি। এই 3টে পাতেরই কিন্তু ভূমিকা আছে আগ্নেয়োচ্ছ্বাস বা ভলকানিসিটির। কিরকম ভাবে সেটা আমরা দেখব। প্রথম পাত, এ পাত। এ পাত বলা হয়েছে যে প্রতিসারী পাত। প্রতিসারী পাত মানে ডাইভারজেন্ট, পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে প্রতিসারী পাত। আমরা প্লেট সম্পর্কে আশা করি জানি। যখন দুটি পাত, এটা পাত এবং এটা পাত, এই দুটি পাত যখন পরস্পর থেকে দূরে সরে যাবে, এই যে দূরে সরে যাচ্ছে, এই দূরে সরে যাওয়ার ফলে এখানে যে একটা শূন্যস্থান বা গ্যাপ সৃষ্টি হচ্ছে, এই গ্যাপের জন্য কি হচ্ছে, ভূ অভ্যন্তর থেকে ম্যাগমা বাইরে বেরিয়ে আসছে। তার ফলে অগ্ন্যুৎপাত হচ্ছে, অর্থাৎ ভলকানিসিটি হচ্ছে। এটা একটা কারণ। এটা হলো কি ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারি। এবার আমরা বিতে দেখব কি বলা হয়েছে, কনভার্জেন্ট বা অভিসারী পাত। অভিসারী পাত কি হচ্ছে, যখন দুটি পাত পরস্পরের কাছে চলে আসছে, যখন দুটি পাত পরস্পরের কাছে চলে আসছে, অর্থাৎ পরস্পরের মুখোমুখি সংঘর্ষ হচ্ছে, তখনও কিন্তু আগ্নেয়োচ্ছ্বাস বা ভলকানোসিটি আমরা দেখতে পাই। অর্থাৎ যে যে অঞ্চলে দুটো পরস্পরমুখী প্লেট থাকে, কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি থাকে, সেখানেও কিন্তু আমরা আগ্নেয়গিরি দেখতে পাই। এবার এই পাত কিন্তু দু ধরনের হয়ে থাকে। আবার
একটা মহাসাগরীয়, একটা মহাদেশীয়। এই ক্ষেত্রে দুটি মহাদেশীয় পাতের মধ্যে সংঘর্ষ হতে পারে এবং দুটি মহাসাগরীয় পাতের মধ্যে সংঘর্ষ হতে পারে। আবার একটি মহাদেশীয় এবং একটি মহাসাগরীয় পাতের মধ্যে সংঘর্ষ হবে। এবার মহাদেশীয় মহাসাগরীয় পাতের মধ্যে যদি সংঘর্ষ হয়, এটা যদি মহাদেশীয় পাত মহাদেশীয় হয়, মহাদেশীয় যদি পাত হয় এবং এটা যদি মহাসাগরীয় পাত হয়, তাহলে এই মহাসাগরীয় পাত যেহেতু ভারী, সেহেতু এই পাতটা কিন্তু এর নিচেতে চলে আসবে। আর এই নিচেতে পাতটা আসার জন্য এই পাতটা যখনই গুরুমণ্ডলে প্রবেশ করবে তখন এটা গলতে থাকবে। আর গলতে থাকার জন্য এর পরিমাণটা বেড়ে যাবে এবং উপরে আগ্নেয়গিরি রূপে সেই লাভাগুলো অর্থাৎ ম্যাগমাগুলো বাইরে বেরিয়ে আসবে এবং তার ফলে আগ্নেয়গিরির সৃষ্টি হবে। এটা গেল বি অর্থাৎ কনভার্জেন্ট, অভিসারী প্লেট এবং এ প্রতিসারী প্লেট। এবার আসবো আমরা সি, নিরপেক্ষ অর্থাৎ নিউট্রাল, নিরপেক্ষ পাত সীমান্ত। এখানে দেখা যাচ্ছে যে দুটি প্লেট পাশাপাশি একই দিকে হতে পারে বা পরস্পরের বিপরীত মুখেও হতে পারে। এই পাশাপাশি চলনের ফলে কিন্তু এই বরাবর চ্যুতির সৃষ্টি হয়। আর এই চ্যুতির ফলে সেই জায়গাটা যেহেতু চ্যুতি হচ্ছে তাই দুর্বল হয়ে যাচ্ছে এবং সেখান থেকেও কিন্তু ম্যাগমা বাইরে বেরিয়ে আসে এবং আগ্নেয়োচ্ছ্বাস বা ভলকানিসিটি আমরা দেখতে পাই। তাহলে এই কারণগুলো আমরা দেখলাম যে কি কি কারণে আমাদের আগ্নেয়োচ্ছ্বাস হয়ে থাকে এবং কি কি ধরনের অগ্ন্যুৎপাত বা আগ্নেয়োচ্ছ্বাস বা ভলকানিসিটি হয়ে থাকে সেটা জানলাম এবং এই ভলকানিসিটি বা অগ্ন্যুৎপাত কি সেটা আমরা জানলাম। আমি এই ভিডিওতে পরপর একদম সিরিয়াল ওয়াইজ আমি কিন্তু আলোচনা করব। এই আলোচনাটা দেখলে হয়তো তোমরা এই আগ্নেয়গিরি সম্পর্কে সমস্ত ধারণা তোমাদের পরিষ্কার হয়ে যাবে। তাই ভিডিওগুলি তোমরা কিন্তু দেখবে। আজকে আগ্নেয়গিরির এটা প্রথম ভিডিও, আমি পরপর ভিডিও আনতে চলেছি। এরপরে আমি আরও আলোচনা করব আগ্নেয়গিরির শ্রেণীভাগ এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আমি প্রত্যেকটা কভার করার চেষ্টা করব। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।